প্রতিটা মেয়ের কাছে সুপারহিরো হলো তার বাবা, কিন্তু এই বাবাই যখন 20টি বছর ধরে তার মেয়েকে করে তখন কেমন হতে পারে। মুভিটা এক্সপ্লেন করতে গিয়েও বারবার নিজের কাছে এটাই প্রশ্ন করছিলাম যে বাবারাও এমন হতে পারে। এই মুভির গল্পটি আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না, আর আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে ভিডিওটি আপনাকে স্কিপ করার জন্য অনুরোধ করা হলো। আর সেই সাথে এই ধরনের মুভি এক্সপ্লেন করার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছিলাম সত্য ঘটনা অবলম্বনে 2021 সালে মুক্তি পাওয়া গার্ল ইন দ্য বেসমেন্ট সিনেমাটির কথা। তার কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। মুভিটির শুরুতেই আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই যার বয়স 17 বছর, আর কিছুদিন পরে তার বয়স 18 হয়ে যাবে। আর সে পরিবারের সবার সাথে খুব হাসি খুশি এবং মিলেমিশে থাকতো শুধু তার বাবা ছাড়া। একদিন রাত্রেবেলা সারা একটা পার্টিতে যাবে বলে ডিসাইড করে, কিন্তু ওর বাবা ওকে কোনো মতেই পারমিশন দেয় না, আর তার সাথে বড় আকারের একটা ঝগড়াও লেগে যায়। এরপর সারা মাকে বলে, মা তুমি কিন্তু আমাকে পার্টির জন্য পারমিশন দিয়ে দিয়েছিলে, তাহলে এখন বাবা এমন কেন করছে? তখন ওর মা ওর বাবাকে ভয় পেয়ে বলে যে যাওয়ার দরকার নেই। এই জন্য সারার অনেক মন খারাপ হয়ে যায়। তারপর রাগ করে অনেক আর্গুমেন্টে করতে থাকে বাবার সাথে। তারপর ওর বাবা ওর উপর অনেক খেপে গিয়ে ওকে রুমে পাঠিয়ে দেয়। ওদের 4 জনের ছোট্ট একটা পরিবার। ওর বাবার নাম ডং, মায়ের নাম রিনি এবং বোনের নাম অ্যামি। বাবার হাজার বারণ করা সত্ত্বেও তার কোনো কথা না শুনে বয়ফ্রেন্ডদের সাথে সেই পার্টিতে চলে যায়। তারপর এমি সারার সাথে কথা বলার জন্য তার রুমে আসে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এই কথা যখন তার বাবা শুনে তখন তার খুব রাগ হয়ে যায় যে আমার কথাও শুনলো না, এত বড় সাহস ওর। তারপর সারা রাত ধরে সারার জন্য অপেক্ষা করে। অন্যদিকে সারা তার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। পরের দিন সকালবেলা যখন সারা বাড়িতে আসে তখন ওর বাবা ওর সাথে অনেক ঝগড়া করতে থাকে। ঠিক তখনই সারার মাও সেখানে চলে আসে। তারপর সারা নিজেকে বাবার হাত থেকে ছাড়িয়ে নিজের রুমে চলে আসে। এরপর এমি তার সাথে দেখা করতে আসে এবং পার্টি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সারার মা রিনিও সেখানে চলে আসে। তখন সারা বলে ওর যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এখান থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে সে ফ্লোরিডা চলে যাবে। ওখানে গিয়ে সে জব করবে এবং নিজের মতো করে বাঁচতে শিখবে। এই কথাটা দরজার বাহির থেকে ওর বাবাও শুনে ফেলে। ঠিক তখনই সারার বাবা একটা গোপন চাবি দিয়ে বেসমেন্টের একটা দরজা খোলে। এই দরজাটা একটা বুকশেলফ দিয়ে ঢাকা ছিল। এরপর তার বাবা 3 মাসের জন্য অপেক্ষা করে, কারণ 3 মাস পর সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। সিনটি কাট হয়ে 3 মাস পরের কাহিনী দেখানো হয়, যেখানে সারা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর অ্যামিও তার জব পারপাসে বাইরে চলে গিয়েছিল। এরপরই সারাকে রিনি এসে বলে সে মার্কেটে যাবে, তার সাথে সে যাবে কিনা। তখন সারা রিনিকে বলে যে না, সে যাবে না। কিছুক্ষণ পরে সারার বাবা ডং সেখানে চলে আসে আর একটি বক্স দেখিয়ে বলে যে এই বক্সটা বেসমেন্টে নিয়ে যেতে তার সাহায্য করতে হবে। তখন সারা আর ডং মিলে ওই বক্সটি বেসমেন্টে নিয়ে যায়। ঠিক তখনই ডং সেই সিক্রেট রুমটি খুলে ফেলে। এটা দেখে সারা তো খুবই অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না যে এখানেও একটা রুম আছে। এরপর ডং আর সারা ওই রুমে প্রবেশ করে। তখন ডং জানে এই রুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা লুকিয়ে থাকতো। কথা বলতে বলতে ডং সেই রুমের মধ্যে সারাকে আটকে রেখে সে বাইরে বেরিয়ে যায়। সারা তার বাবাকে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে তাকে বাইরে বের হতে দেওয়ার জন্য, কিন্তু বাবা তার কোনো কথাই পাত্তা দেয় না। এসব কার্যকলাপে সারা খুব ভয় পেয়ে যায় এবং সে দরজা বারবার খোলার চেষ্টা করতে থাকে। কয়েকবার ভুল পাসওয়ার্ড দেওয়ার পর ওই রুমের লাইট চলে যায় আর সাথে সাথে ভেন্টিলেটরটা অফ হয়ে যায়। এর জন্য সারার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তারপর সারা ওই বক্সটি খুলে যেটা ও আর ডং মিলের নিচে এনেছিল, আর বক্সটি খুলে সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সেই বক্সের মধ্যে তার প্রয়োজনীয় অনেক কিছুই ছিল। সেখানে থাকে একটা লাইট জ্বালিয়ে সারা একটা ভেন্টিলেটর দেখতে পায় এবং সেখানে গিয়ে বারবার সাহায্য চাইতে থাকে। সেই ভেন্টিলেটর দিয়ে শব্দ বাহিরেও চলে আসছিল। ডং সেখানেই থাকায় সে মনে করে যে এটাতে তো সমস্যা হয়ে যাবে। তখন ওই ভেন্টিলেটরের উপরে সে একটা কম্বল ছুঁড়ে মারে, যাতে করে ওই রুমটা পুরোপুরি সাউন্ডপ্রুফ হয়ে যায়। সারার হাজার চিৎকার ওই রুম থেকে বাইরে বের হচ্ছিল না। ওই দিন রাতে সারার মা রিনি অনেক চিন্তা করতে থাকে যে মেয়েটা কোথায় গেল। রিনি তার সব বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করে যে সারার খবর কেউ জানে কিনা, কিন্তু ওরা সবাই বলে যে কেউই সারার সম্পর্কে কিছুই জানে না। আর পাশেই ডং অনেক আরাম করে বসেছিল, কারণ সে তো জানতোই যে সারার সাথে কি ঘটেছে। পরের দিন সারা আবারও পাসওয়ার্ড দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু অনেকবার ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য এবারও সেই ঠিক আগের মতোই লাইট বন্ধ হয়ে যায়। অবশ্য কিছুক্ষণ পরে লাইটটা আবার চলে আসে, আবার ভেন্টিলেটরটাও চলতে থাকে। সেখানে থাকা একটা বাক্সের মধ্যেই প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় সারাকে। 4 দিন পরে ওর বাবা ডং আবার বেসমেন্টে চলে আসে। তখন সারা গিয়ে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে বাবাকে ধাক্কা মেরে ওই রুম থেকে বের হতে চায়, কিন্তু ওই দরজার বাহিরে আরো একটা দরজা ছিল, আর ওই দরজাটাও ঠিক আগের দরজার মতো পাসওয়ার্ড দিয়ে আটকানো ছিল। এরপর ডং সারার চুল ধরে টেনে হিসেবে ওই রুমের মধ্যে আবারও নিয়ে আসে আর বলে আমি তোমাকে সবকিছু দেব, তোমার যা যা প্রয়োজন তুমি সবকিছু পাবা, সাথে তোমাকে আমি মুক্তও করে দিব। এর বিনিময়ে আমি যা যা বলবো তোমাকে সবকিছু মানতে হবে। কিন্তু সারা কোনোভাবেই এটা মানতে চায় না। তখন ডং অনেক রেগে গিয়ে সারার সাথে ওইসব খারাপ কাজ করে। এখানেই আমরা দেখতে পাই কোনো বাবার পৈশাচিক রূপ। বাবাও কখনো তার নিজের মেয়ের সাথে এসব জঘন্য কাজ করতে পারে। এরপরেই দেখা যায় সারার বারবার বমি হচ্ছিল।
এদিকে এক সপ্তাহ কেটে যাওয়ায় রিনি সারার নামে একটা মিসিং ডায়েরি করে। তখন সারার বাবা পুলিশকে জানায় যে সে এখান থেকে চলে যেতে চেয়েছিল, সে দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটা গোছাতে চেয়েছিল। তখন রিনি বলে সারা সবসময় স্বপ্ন দেখতো, কিন্তু সে কখনো এগুলো করতো না, আর যদি সে করেও থাকে তাহলে আমাকে অবশ্যই বলতো। তখন অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত, হয়তোবা সারা তাদের সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। অন্যদিকে দেখা যায় সারা খুবই চিন্তিত হতে থাকে, সে তার বয়ফ্রেন্ড গ্রিসকে খুব মিস করতে থাকে। এতদিনের সম্পর্ক আর এক নিমিষেই শেষ হয়ে গেল, আর তার বাবা কিভাবে তার সাথে এইসব কাজ করতে পারলো, এগুলো যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না সারা। এদিকে দেখা যায় সারার বয়ফ্রেন্ড গ্রিস তাদের বাড়িতে এসেছে, আর তাকেও অনেক চিন্তিত দেখাচ্ছিল। ডং তখন গ্রিসকে বলে সারা স্টিভ নামের একটা ছেলের সাথে পালিয়ে গেছে। স্টিভ হলো সারার ছোটবেলার বন্ধু, তারা একে অপরকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করত, আর একসাথে ওরা দুজন অনেক দূরে চলে গিয়েছে। এটা শুনে গ্রিস অনেক কষ্ট পেয়ে যায়, আর সেখান থেকে সারার ওপর অনেক অভিমান নিয়ে চলে যায়। দেখতে দেখতেই কেটে যায় 3 সপ্তাহ। ডং তখন সারার জন্য একটি কেক নিয়ে আসে, কারণ আজ সারার জন্মদিন ছিল, আর আজকের দিনেই সারার 18 বছরও পূর্ণ হয়ে গেল। ডং তখন সারাকে মোমবাতিতে ফু দিতে বলছিল, সারাও সাথে সাথে তেমনটাই করে, কারণ তার মনে পড়ে যায় সে যদি ডং এর কথা না শুনে তাহলে তার সাথে খারাপ কাজ করবে তার বাবা, আর যদি বাবার কথা শুনে তাহলে হয়তো তাকে এখান থেকে বের হতে দিবে। তারপর পরে ডং সারাকে একটি ড্রেস গিফট করে এবং সেটা পরে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সারা সেই ড্রেসটি পরে নেয়। তখন ডং বলে তোমার মন মতো যে কোনো একটা কিছু চাও। এটা শুনে সারা বলে আমাকে মুক্ত করে দাও প্লিজ। তখন ডং বলে এটা হতে আর কিছুদিন সময় লাগবে, তুমি অন্য কিছু চাও। এটা শুনে সারা একটা টিভি আর একটা ঘড়ি চায়, কারণ ঘড়ি ছাড়া সে বুঝতেই পারে না যে সময় কখন কিভাবে চলে যাচ্ছে। ডং সারাকে ঘড়ি তো দেয়, কিন্তু এর বিনিময়ে আবার ওইসব খারাপ কাজ করে। এভাবে দেখতে দেখতে 37 দিন কেটে যায়। তারপর সারা লক্ষ্য করে তার খাবারের কৌটার ঢাকনাটি অনেক ধারালো। সাথে সাথেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং সেটাকে একটা অস্ত্র বানিয়ে নেয় সে। এরপর যেদিন ডং আসে তার সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে এবং পিছনে সেই অস্ত্রটি লুকিয়ে রাখে। কিন্তু ডং এতটাই চতুর ছিল যে সে বুঝে ফেলে যে সারার পিছনে কিছু একটা লুকানো আছে। তখন ডং সারাকে অনেক মারধর করে, আবার ওইসব খারাপ কাজ করে। এভাবে করেই সারার বন্দি জীবন চলতে থাকে। সারা এখানে বন্দি হওয়ার প্রায় 1 বছর হতে চলল। তখনই আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট হয়ে গেছে। তখনই পাশেই দেখা যায় ডং সারাকে খাবার বানানোর জন্য একটা জায়গা করে দিচ্ছিল। তারপর পরে সারার পেটে ব্যথা উঠে যায়, ডেলিভারির সময় হয়ে গেছে। সারা নিজে নিজেই অনেক কষ্ট করে ডেলিভারিটা করে, ওর একটা কন্যা সন্তান হয়। এখানে চিন্তার বিষয় হলো তার বাবা এবং তার মেয়ের বাবা একই জন। তারপর পরে ডং এসে দেখতে পায় সারা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু সারা এতে মোটেও খুশি নয়। খুশি হবেই কিভাবে, বাচ্চাটা তার নিজেরই বাবার। এমন ভাবে চলতে চলতেই পার হয়ে যায় 4 বছর। অন্যদিকে রিনি সারার কথা চিন্তা করে অনেক কান্না করতে থাকে, আর এদিকে দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট, আর সে ডং এর সাথে অ্যাজ এ ওয়াইফ হয়ে বসবাস করছিল। ডং তখন সারাকে বলে আজ আমার প্রমোশন হয়েছে। এরপরে ডং ওর আসল ওয়াইফ মানে সারার মায়ের কাছে চলে আসে এবং তাকেও বলে আজ আমার প্রমোশন হয়েছে। তখন রিনি বলে যেহেতু আজ তোমার প্রমোশন হয়েছে তো চলো আমরা সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের খোঁজ করি, যে কিনা আমাদের মেয়ের ভালো করে খোঁজ করতে পারবে। এটা শুনে ডং অনেক রেগে যায় আর বলে ওকে খোঁজার কোনো দরকার নেই, আমাদের অলরেডি একটা মেয়ে আছে, যে চলে গিয়েছে তাকে তার মতো থাকতে দাও। এ কথা বলে অনেক রাগান্বিত হয়ে ডং সেখান থেকে চলে যায়। এরপর ডং তার প্রমোশনের খুশিতে সারারদের জন্য একটা টিভি নিয়ে আসে। এটা দেখে সারা আর তার মেয়ে খুবই খুশি হয়ে যায়। এটা তো সারার জন্য অনেক বড় ব্যাপার, কারণ যে কিনা এই বদ্ধ একটা রুমের মধ্যে একা একা এতদিন কাটিয়েছে, আর এতদিন পরে সে টিভির মাধ্যমে বাহিরের দৃশ্যকে দেখতে পারবে। এভাবেই সময় কাটতে থাকে। এরপর দেখা যায় সারা একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এমনই একদিন সারার মেয়ে মিলির খুবই জ্বর আসে, ও খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ডং ওর জন্য একটা ওষুধ নিয়ে আসে, কিন্তু ডং যে ওষুধটা এনেছিল সেটা আসলে প্রাপ্তবয়স্কদের জন্য, যেটা কোনোভাবেই সারা ওর মেয়েকে খেতে দিতে চায় না। তখন ডং বলে তুমি ওর মা, তুমি ভালো বুঝো, তাহলে তুমি এটা হ্যান্ডেল করো, কিভাবে কি খাওয়াবে তুমি ওকে। এটাতে সারা ওর উপর খুব রেগে যায়। এরপর সারা মিলিকে একটা গল্প শোনায়। একজন রাজার একটা মেয়ে ছিল, সে মেয়েটিকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটি অনেক চঞ্চল হয়, মেয়েটির পাখনা রাজা কেটে দেয়। আসলে এখানে সারা তার মেয়েকে নিজের গল্পই বলছিল। এরপর সময় এভাবেই কাটতে থাকে। তারপর গ্রিস একদিন আবারও সারাদের বাড়ির সামনে আসে, আর তখন ওর সাথে এমির দেখা হয়ে যায়। তখন গ্রিস এমিকে সারা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, আর কথায় কথায় এটাও বলে দেয় যে সে তো তার বন্ধু স্টিভসের সাথে চলে গিয়েছে। তখন এমি জিজ্ঞাসা করে গ্রিস এ কথা জানলো কিভাবে। তখন গ্রিস বলে এ কথা তো ওর বাবাই বলেছিল। এ কথা শুনে এমি খুবই অবাক হয়, আর এমি তখন বলে আমার মাঝে মাঝে মনে হয় যে বাবাই তাকে হয়তো কোনো জায়গায় সরিয়ে দিয়েছে। আবার এটাও মনে করে সারা নিজে থেকে কোথায় গিয়ে নিজের মতো করে থাকছে। এদিকে মিলি সারার সাথে অনেক জেদ ধরে বলে যে তাকে যেন পার্ক আর চিড়িয়াখানায় নিয়ে যায়, কিন্তু সারা ওদেরকে নিয়ে কোথাও যেতে পারবে না, এই জন্য তারা ঘরের মধ্যেই খেলতে থাকে। এরপরেই দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট হয়ে গেছে। আর এদিকে দেখা যায় রিমি ডং এর সাথে খুব ঝগড়া করতে থাকে।
কারণ গ্রিসের সাথে এমির যা কথা হয়েছিল সেগুলো রিনিকে বলে দিয়েছিল। তখন এমি বাবাকে বলে যে তুমি সবসময় চাইতে যে সারাকে ঘরে বন্দি করে রাখতে, আর সবসময় ওকে অনেক চাপের মধ্যে রাখতে, এই জন্যই হয়তো সে বাড়ি থেকে পালিয়েছে। এইসব কথা শুনে ডংয়ের খুবই রাগ হয়ে যায়, আর ভুলবশত তার পকেট থেকে ওই চাবিটি পড়ে যায়, আর সেই চাবিটি সেখানেই রেখে রিনির সাথে কথা বলতে থাকে। তখনই এমির চোখ যায় সেই চাবিটার দিকে। তারপর এমি সেই চাবিটা নিয়ে বেসমেন্টে চলে আসে। তখন বেসমেন্টে গিয়ে এমি দেখতে পারে এখানে প্রয়োজনীয় সবকিছুই রাখা, টয়লেট টিস্যু, বাচ্চাদের ডায়পার, সবকিছু। এগুলো দেখে এমি ভাবতে থাকে এখানে এইসব জিনিসপত্র কি করছে। ঠিক তখনই ডং সেখানে চলে আসে। এমিকে অনেক বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে সারা ডেলিভারি পেইন ওঠে, সে আরো একটা ছেলের জন্ম দেয়, যার নাম রাখা হয় থমাস। ডং যখন ছেলেটাকে দেখতে ছিল তখন সারা রিকোয়েস্ট করে যে একে যেন তার মা রিনির কাছে রেখে আসা হয়, কারণ এইটুকু জায়গার মধ্যে কোনোভাবেই এতগুলো বাচ্চা পালা সম্ভব নয়। আর সারা এটাও চাইতো যে অন্ততপক্ষে ওর এই ছেলেটা তো ভালোভাবে বড় হোক। তখন ডং একটা প্ল্যান করে এবং বাচ্চাটাকে দরজার সামনে রেখে যায়। ঠিক তখনই রিনি দরজাটা খুলে দেখতে পায় সেই বাচ্চাটাকে, সাথে সারার একটা চিঠিও পায় সে। সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, এটা আমার ছেলে, আর আমার কাছে টাকা পয়সার অনেক সংকট, তাই আমি এই বাচ্চাটাকে কোনোভাবেই পেলে পুষে বড় করতে পারবো না, এই জন্য তোমার কাছে রেখে গেলাম, তুমি একটু ভালো করে ওকে দেখে শুনে রেখো। এটা দেখে মা তো কান্নায় ভেঙে পড়ে এবং সে থমাসকে ঘরের ভেতরে নিয়ে যায়। ঠিক তখন ওই ঝুড়িটার মধ্যে ডং আরো একটা চিঠি পায়, যেখানে সারা লিখে রেখেছিল যে বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে, প্লিজ তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যাও। এটা দেখে ডং খুবই রাগান্বিত হয়ে যায়, আর এটার জন্য সারাকে গিয়ে উচিত শিক্ষা দেয়, অর্থাৎ ওর সাথে আবারও সেই সব খারাপ কাজ করে। এরপর কেটে যায় আরো কয়েক বছর। মিলিয়ার মাইক অনেকটা বড় হয়ে গেছে। তখন সারা লক্ষ্য করে ওর বাবার নজর ওর মেয়ের দিকেও পড়েছে। এসব দেখে সারা এবার ওর বাবার খারাপ উদ্দেশ্য সম্পর্কে বুঝে যায়। তখন সে ডংকে বলে ঘর থেকে বের হয়ে যেতে। লাইট না থাকার কারণে ভেন্টিলেশনও বন্ধ হয়ে যায়, এতে মিলির খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আর ও ভেন্টিলেটরটার পাশে বসে কান্না করতে থাকে, আর ভাবছিল ওকে এখান থেকে বের হতেই হবে, কারণ ওর এখানে কোনো বন্ধু নেই, ওর কোনো খেলার সাথী নেই, তাহলে ও এখানে কেন থাকবে। ওকে এমন চিন্তায় মগ্ন থাকতে দেখে সারা সবকিছুই বুঝতে পারছিল যে ও কি চিন্তাধারা করছে, কিন্তু এখানে ওর কিছুই করার ছিল না। এদিকে থমাসকে ওর নানি খুব ভালোভাবেই বড় করছিল। এরপর একদিন বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির পানি সারার গায়ে পড়ছিল। তখন সারা বুঝে যায় এখান থেকে বের হওয়ার হয়তো কোনো পথ রয়েছে। তখন সারা লক্ষ্য করে যে ছাদের এক কোনায় কিছুটা কাঁচা দেওয়াল আছে, যেটা খুঁড়লে হয়তো সে কারো সাহায্য পেয়েও যেতে পারে। তখন সারা একটা ধারালো জিনিস দিয়ে সেই জায়গাটা খুঁড়তে শুরু করে। সেই জায়গাটা খুঁড়তে খুঁড়তে দিন পেরিয়ে রাত হয়ে যায়। সেই খোদাই করা জায়গাটা দিয়ে সারা একটা লাইট মারে। তখন এক লোকের নজরে পড়ে সেই লাইটটা, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ওই লোকটা গিয়ে সারার বাবাকেই বলে এই কথা। এটা শোনার পর ডং তো অনেক রাগান্বিত হয়ে এসে সারাকে অনেক মারধর করতে থাকে। এটা দেখে মিলি এবং মাইক খুবই ভয় পেয়ে যায়, কিন্তু পেটে অতিরিক্ত ব্যথা পাওয়ার কারণে সারার বাচ্চাটি ওখানেই মারা যায়। এটা দেখে ওরা সবাই অনেক কষ্ট পেয়ে যায়। সারা তো অনেক কান্না করতে থাকে, আর সে মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর ডং ওই বাচ্চাটিকে নিয়ে এসে কবর দিয়ে দেয়। এরপর যখন ডং আবারও আসে তখন তাকে থমাসের সম্পর্কে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। ডং জানা থমাস খুবই ভালো আছে, আর ও নেক্সট সপ্তাহে একটা টুর্নামেন্টও খেলতে যাচ্ছে। মাইক তখনই বলে ওঠে, আমিও খেলতে যাই, আমাকে কবে বাইরে নিয়ে যাবা। এগুলো শুনে ডং জানা যখন তোমার মা আমার সব কথা শুনবে তখনই তোমরা বাইরে যেতে পারবা। তখন সারা বলে মাইক যা বলছে এগুলো ভুল বলছে, ওর জন্য আমি সরি। তারপর এগুলো শুনে ডং ওখান থেকে উঠে চলে যায়। মাইক আর মিলি মিলে ওর মায়ের সাথে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর বলে আমরা কি এমন ভুল করছি যার জন্য তুমি তার কাছে সরি বললে। আর ওরা দুজন মিলে বাইরে যাওয়ার জন্য অনেক জিদ করতে থাকে। তখন সারা বলে আমি যা করছি তোমাদের দুজনের ভালোর জন্যই করছি, তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য করছি, কিন্তু তবুও ওরা এই কথা কোনোভাবেই মানতে চায় না। এগুলাতে সারার অনেক রাগ হয়ে যায় এবং সে ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করতে শুরু করে দেয়। এক পর্যায়ে সে অনেক টায়ার্ড হয়ে নিচে শুয়ে পড়ে এবং সে গ্রিসের সম্পর্কে চিন্তা করতে থাকে, কারণ তার জীবনে খুশির মুহূর্ত তো ওর সাথেই ছিল। গ্রিসের সাথে কাটানো মুহূর্তগুলো সে কখনোই ভুলতে পারে না। তখন মাইক আর মিলির খুব খারাপ লাগছিল, কারণ ওদের ব্যবহারের জন্য ওর মায়ের এখন এই অবস্থা। তখন ওরা দুজন মিলে সব আসবাবপত্র ঠিক করতে থাকে এবং ঘরও গুছিয়ে ফেলে। তারপর সারা জায়গা পেলে তার কাছে সে মাপ চায়। তারপর সারা ওদের দুজনকে সবকিছু বলে দেয় যে ডং ওর সাথে কি কি করেছে। এগুলো শুনে ওরা দুজনে অনেক ঘাবড়ে যায় এবং কষ্ট পেতে থাকে। ঠিক তখনই মিলির অ্যাজমা অ্যাটাক হয়। তখন সারা ওদের জড়িয়ে ধরে বলে সারা ওদেরকে খুবই ভালোবাসে। কিছুদিন পরে ডং আবারও সেই বেসমেন্টে আসে আর সারার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এটা দেখে মাইক অনেক রেগে যায় এবং ডংয়ের উপর হাত তুলে ফেলে। কিছু না বলেই ডং ওখান থেকে চলে যায়, কিন্তু রুমের লাইট ও ভেন্টিলেশন সবকিছু বন্ধ করে দেয়। কিছুদিন পরে ডংয়ের চাকরিটাও চলে যায়। ওর সব টাকা পয়সা সারা এবং বাচ্চাদের প্রতি খরচ হয়ে যেত। রিনি তখন ডংকে জিজ্ঞাসা করে ডংয়ের এত টাকা পয়সা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ করছে সে এত টাকা পয়সা, কিন্তু রিনিকে তেমন কিছুই বলে না ডং।
অন্যদিকে সারা ভেন্টিলেশনের জন্য দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেলে। তখন ডং এর কাছে ঘর ছাড়ার জন্য লিগ্যাল নোটিশ চলে আসে, কারণ সে ঘরের ইএমআই টাকা দিতে পারছিল না। এসব কিছুতে ডং আর সবকিছু হ্যান্ডেলই করতে পারছিল না। এজন্য ডং সিদ্ধান্ত নেয় যে সারা এবং তার বাচ্চাদেরকে মেরে ফেলবে। এরপর ডং ওই ভেন্টিলেশনের ভেতর দিয়ে একটা পাইপ প্রবেশ করায়, যেটার ভেতর দিয়ে গাড়ির স্মোক দিয়ে ওদেরকে মেরে ফেলবে। তারপর শুরু করে দেয় ওর কাজ। এদিকে রুমের মধ্যে গ্যাসে ভরে যেতে থাকে। ওদের খুব কষ্ট হচ্ছিল এখানে নিঃশ্বাস নিতে। ঠিক তখনই থমাস সেখানে চলে আসে, গাড়িটা বন্ধ করতে বাধ্য হয় ডং। সারা বেসমেন্টে বন্দি আছে প্রায় 20 বছর হয়ে গেছে, আর এর মধ্যে মিলির একটা অ্যাজমা অ্যাটাকও হয়ে যায়। আসলে ওই গাড়ির ধোঁয়াটাতে এমন বাজে অবস্থা হয়েছে মেয়েটার। তারপর সেদিন রাতে ডং ওদের কাছে আসে। তারপর সারা ওকে অনেক করে রিকোয়েস্ট করে যে মিলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ডং তো প্রথমে কোনোভাবেই রাজি হতে চায় না। তারপর মিলির অনেক খারাপ অবস্থা দেখে এবং সারার অনেক জোরাজুরি করাতে সে রাজি হয়ে যায়, কিন্তু মাইককে সেই রুমের মধ্যেই রেখে যায় যাতে সারা কোনো চালাকি না করতে পারে। সেই বেসমেন্ট থেকে যখন বের হয় তখন সারা তার চোখের সামনে ঘরটি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন ওর সামনে পূর্বের সব স্মৃতি মনে পড়তে থাকে। তারপর পরই ডং মিলিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার অনেক কষ্টে মিলিকে বাঁচায়। তারপর একজন নার্স আসে সেখানে আর সারাকে ফর্মটা পূরণ করতে বলে, কিন্তু সারা এতদিন পর বাইরে আসে, সে চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। এজন্য চোখের পানি পড়ে ফর্মটি ভিজে যায়। ডং যখন একটা নতুন ফর্ম আনতে যায় তখন সারা সুযোগ বুঝে ওই নাচের উদ্দেশ্যে রওনা হয়। তখন ডং সেটা দেখে পেছন পেছন সেও আসতে থাকে। তারপর সারা গিয়ে নার্সটাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে সাহায্য করুন। আর সেখানে একজন পুলিশ অফিসারও ছিল। সাথে সাথেই সে ডংকে ধরে ফেলে। সারার সাহায্যে ডংয়ের সব অপকর্মের কথা এক এক করে সব সামনে আসতে থাকে। বেসমেন্ট থেকেও মাইককে বের করা হয়। এগুলো দেখে রিনি আর থমাস দুজনই খুব কষ্ট পেয়ে যায়। সাথে সাথে পুলিশ ডংকে ধরে নিয়ে যায় এবং যাবজ্জীবনের জন্য কারাগারে আটকে ফেলে। কিছুদিন পরে দেখা যায় ওরা 3 ভাই বোন মিলে একসাথে খেলাধুলা করছিল, আর সারা তার মা আর বোনের সাথে বাইরে বসে গল্প করছিল। ঠিক তখনই ওখানে ক্রিস চলে আসে। ক্রিস এখনো বিয়ে করেনি, কারণ সে এখনো সারাকেই ভালোবাসতো। ক্রিসকে দেখে তো সারা খুব খুশি হয়ে যায়। তখন ক্রিস সারাকে নিয়ে বাইরে বের হয়ে পড়ে, আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। আসলে পুরো পৃথিবীতে মেয়েদের সবচাইতে বেশি ভরসার জায়গা তার বাবা, আর যখন একটা বাবাই তার মেয়ের এইরকম সর্বনাশ করে তখন সে কার কাছে যাবে। এই সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। তার মানে হচ্ছে আমাদের সমাজে এই নরপিশাচগুলো মানুষের চামড়া গায়ে দিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভালো ভিডিও পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।